চলে ও ভাই ও কি সাপ 5 কেজি পদ্মার চর খুব রিস্ক ভাই কি অবস্থা চুলা টুলা কই মুরগি ধরে সে তো নিষেধাজ্ঞার লাইনের লোক এমনকি সেকেন্ড গিয়ারে উঠছে গাড়ি চরসালেপুরের দুর্গম পথ থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আশা করি ভালো আছেন। আমরা কাদামাখা পথ ধরে ঘোড়ার গাড়ি করে এগুচ্ছি, সাথে দুটি মুরগি এবং বাজার সদা। এই মুরগি পড়ে গেছে, মুরগি পড়ে গেছে মামু। মুরগি জ্বালাই খাচ্ছে। চলো আমরা কিন্তু একটা ব্যাগ নিয়ে পাইছি ভাই। হ্যাঁ, একের ব্যাগ দুটি মুরগি, বাজার সদা এবং চাল ডাল সব সহ আমরা ছুটছি, যাব কোনো একটি বাবার বাড়িতে আজকে দুপুরে রান্না করে খাবো। এই চরে বেশ সমৃদ্ধ বাবার বাড়ি রয়েছে, আবার ভাঙাচোরা দুর্বল ঘরও রয়েছে। আমরা সেরকম একটি ঘরই খুঁজছি। এই শহরের ভিতরে লোকজন আছে, বাইরে লোকজন আছে, ওই বাজারে এক গ্রুপ থাকে। ঠিক আছে, এখন আবহাওয়া দেখে ওইভাবে কাজ চলতেছে না, সব ভেঙে ঢুকে রাখছে। দেখেন না আবহাওয়ার অবস্থা, দেখছেন আকাশ। ফরিদপুরের চরভদ্রাসনের চরসালেপুরের মেঠো পথ ধরে ছুটছে আমাদের ঘোড়ার গাড়ি, সোহান ভাইয়ের ঘোড়ার গাড়ি। চলে ওরে গাড়ি, পিছনে পরে পড়ুক ও ভাই। ও আসলে এখানে আমরা নামি, এই জায়গায় নামি, আমরা এখানে নামি সবাই। সমস্যা নেই, এখন এক গিয়ারে চলবে। হ্যাঁ, ছোটটা রূপ দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লোকজন দেখা যাচ্ছে, বাউরে চলে আসছে আমাদের। ও এই যে আমাদের কাকারা, এখানেই থাক, এখানেই থাক, এই শুকনাতেই দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, সব আছে এখানে। ঝড় বৃষ্টির কারণে সবগুলো বাউর ঘরে মানুষ নেই, সব ক্ষেতে কাজও হচ্ছে না, তাই খুঁজতে খুঁজতে সেই কয়েকদিন আগে আসা ভাঙাচোরা যে বাউর বাড়িটি দেখেছিলাম আমরা, সেই ঘরেই আবার ফিরেছি। এখানে ভুট্টার ক্ষেতে এখনো কাজ চলছে। আসসালামু আলাইকুম, মুরগি চলে আসছে। এই চুলার পাতিল আছে তো? আচ্ছা, তাহলে হবে। এতক্ষণ আমরা গিয়ারে গিয়ারে গিয়ারের পর নামতেও কষ্ট হচ্ছে। এই যা যা, রেস্ট দে তোরা, বাইক না। তাহলে মামার, হ্যাঁ মামুর সাথে চলো 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 চলো, সময় নেই, সময় নেই, মানে এখন বাজে 2টা ভাই। এটা ওরা নিয়ে আসবে নি। এই শোন ভাই, এই বাকি জিনিসগুলো নিয়ে আসে। হ্যাঁ, আজকে হবে খাওয়া দাওয়া। রিজিক বুঝছো, যেখানে আছে সেখানে আসছি আমরা। দেখছো, দারুণ না? আসসালামু আলাইকুম। ঘর কি বানছেন? আচ্ছা, চাউল আছে? এই চাউল লাগবে না, চুলা আছে, পাতিল আছে, বাকি বাজার আমরা নিয়ে আসছি। একটু রান্ধতে পারে খাবো একসাথে।
নিচে তোর পানি যায় নাই। কোনোভাবে একটু একবেলা আমরা সবাই মিলে খাবো নি, চলেন। ওই যে যেটা ভুট্টার গুটি না, হ্যাঁ, ওটা সরাই আমরা শুকনো করি। ভিতরে শুকনো করে পাওয়া যাবে। সাপ না, রিস্কি। ভাই কি অবস্থা, চুলা টুলা কই? চুলা তো দেখি না, বড় বড় পাতিল আছে। চুলা বাইরে। চুলা ওই ঢাকা। হুম, বড় বড় পাতিল তো। ওই চুলা ওই যে ভাই। এই ভাগ্নে মুরগি ধর। হ্যাঁ, গামছা তো বিরাট কাজের জিনিস। হ্যাঁ, উপরের গুলো জ্বলবে, উপরে দেখেন শুকনো আছে। একবার জ্বালা দিলে সব বারবার বৃষ্টিতে সবকিছু ভিজে একাকার, তাই জ্বালানি সংগ্রহ করা, জ্বালানি পাওয়াই এখানে বিরাট একটা ব্যাপার। তারপরে চেষ্টা চলছে। ভালো আছেন? গামছা ইজ্জত পাইল। হ্যাঁ, গামছা একটা কাজে লাগলো। সকালে খাইছিলেন? হ্যাঁ, তাও ঠিক। আর কোনো কাঠ ব্যবস্থা না হলে ঘোড়ার গাড়ির উপর ছোট্ট ঝুপড়ি ঘরটি মেরামত করা হয়েছে নতুন করে, যাতে বড়সড় ঝড় যদি আবারও আসে উড়ে না যায়। তো সেই ঝুপড়ি ঘরকে ঘিরেই এই মানুষগুলোর বসতি, এবং তাদের সঙ্গে দেখা করতে আমরা ঘুরে ফিরে আবারও চলে এসেছি, কাদা ভেঙে চলে এসেছি। কারণ এই বাওরের মানুষেরা যারা উত্তরবঙ্গ থেকে এসছেন, তাদের নির্মল হাসি এবং তাদের আবারও আসার যে আমন্ত্রণ ছিল, সেই টানেই হয়তো আমরা চলে এসেছি। বেশ দূরের পথ, আমরা যেখান থেকে রওনা দিয়েছিলাম সেখান থেকে প্রায় 1.5 ঘন্টার পথ পেরিয়ে এই জায়গায় এসেছি। আমরা এখানেই আজকে সারাদিন থাকবো, রান্না বান্না করব, খাওয়া দাওয়া করে তারপর বিদায় নিব। আমাদের কপালেও সেই পোল্ট্রি, ঠিক আছে। মাছ খুঁজলাম, মাছ পেলাম না, এই জায়গায় মনে করেন যে গরু খাসি খুব জবাই কম, খুবই কম। কমের মধ্যে মনে করেন ওই ঈদে রোজার ঈদে তাছাড়া আর জবাই ঈদ ছাড়া আর হয় না এদিকে। আশেপাশের বাজার তো মেলা দূর, মানে হ্যাঁ, হ্যাঁ। তাই না? তাছাড়া তো মনে করেন যে মাছ মারার আমার অভ্যেস আছে, অর্থাৎ তো এই জায়গা পাইতেছি না। কিন্তু এখানে কি করে মারবেন, সময়ও কই, সময় নাই। আমি এই জায়গাতেই মাছ মারছিলাম, জুতিতে মারছিলাম, ওই 8 কেজি রুই আছিল কি দিয়ে? জুতি দিয়ে। জুতি দিয়ে এই নদীতে? এই নেই শহর মধ্যে। আপনি তো মাছ মারা মানুষ। হ্যাঁ, মাছ মারা না। জুতি মানে হচ্ছে, জুতি জুতি মানে ওই যে কয়শিক। হ্যাঁ, ওই কালেরকে সাঁতরা বুঝতে পারছি। নৌকা নিয়ে এসে না, হ্যাঁ। ওটাই মারছিলাম। আরে নৌকা সর্বনাশ। করে বসে দিয়েছি, যে মাছ আদার খাইতেছে, জুতি দিয়ে কোপ দেওয়া হবে না, একবার জুতি মনে হয় তল করে নিয়ে দাঁড়ায়। বিশাল বড় মাছ, 8 কেজি মাছ বোঝেন না। বিশাল বড়। আর গায়ে শক্তিও তো মেলা এই নদীর মাছ। না, আমরা মাছ খুঁজলাম, মাছ কালকে রাতের বেলা পাইছিলাম সন্ধ্যার সময়, ছোট মাছ। আর আজকে সকালে ভাবলাম যে মাছ কিনে নিয়ে আসবো আমরা, কিন্তু মাছ ওঠেনি আজকে বাজারে। এজন্য ওই ঘুরে ফিরে গাছটা তো। আর মুখ দিয়ে একটা কথা উচ্চারণ করছেন, পোল্ট্রি। আচ্ছা, আচ্ছা। সে পোল্ট্রি নিয়ে আসছি, বুঝছেন। অসুবিধা নেই, আমরা রান্না বান্না করতেছি, আপনারা আপনাদের কাজ করেন। রান্না, আপনাদের ঘর আমরা দখল নিয়ে নিছি। আপনারা কয়জন মোট? 7 জন তো লোক বেশি বেশি লাগে দেখতে। হ্যাঁ? এদিকে ওই দুজন, এইখানেই তো 5 জন আপনারা। ওই দুজন, হ্যাঁ, এই দুজন, হ্যাঁ, 4 চারজন, এই দুজন, 6 জন, একজন গেছে পানির দিকে। চরাঞ্চলের কৃষকদের কৃষি বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে, বিশেষ করে সার, বীজ, কীটনাশকের সংকট এবং জ্বালানি সংকট নিয়েও ভুগেছেন তারা। তারপরেও চেষ্টা চলে। এবার সাপ টাপ দেখেননি? না, আগে দেখছেন? দেখছি, রাসাস ভাইপার দেখছেন? হ্যাঁ দেখছি, দেখছি মাছি, ওই এই ধান কাটতে লেগে বলছে? টেড়ে নিয়ে গেছি। হ্যাঁ। বুঝছেন, ধান কাটা শেষ হতে পারে না, শেষ মাথায় পাইছি না, টেড়ে দেখো জমে ঢালেছি। কি বল ছাপা? বলছো চলেন। আমি একটা মাছিলাম, পরে মনে করেন যে 5 কেজি মতো মাছ ছিল। কি সাপ, সাপ 5 কেজি? সাংঘাতিক ওজন। কোনটা? ওই যে পেট মোটা তো? হ্যাঁ, 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 সাংঘাতিক ওজন। তাহলে তো বড় সাপ। এইদিকে তো ওই পদ্মার চর, খুব রিস্ক, খুব রিস্ক। তিল কাটার সময় তো অনেক মানুষ আসে না জায়গা, বুঝছেন? ওই সময় কি সাপ বেশি? সব বেশি। কোন মাসে কাটে তিল? জ্যৈষ্ঠ মাসে। হ্যাঁ, এদিকে কি বেশি হয় তিল?
ছেলে আবাদ করে না তার একটু আবাদ করে ছেলে ভুট্টার আবাদ করে। ও তোর তো হাওড় তো তিল কাটছিল না আমি কাটে দিয়েছিলাম বুঝছেন হুম একদিন বুঝে হেরে কয়েক খেতে যাও না বললাম না রে বোনা তোকে কাটি দেবো হুম, এরপরে আমি আর নাই। মানে কে কিছু লাগেনি না কিছু লাগে না ও, গৃহস্থ আসছে নাকি? হ্যাঁ। এই যে ভুট্টাগুলো তুলে নিয়ে সোজা ওই যে ওখানে রাখতেছে। এগুলো মারাই হবে কবে? রোদ উঠলে? আচ্ছা, তারপর আবার 1-2 রোদ দেওয়া লাগবে। 2 রোদ মানে 2 দিনের রোদ। আপনারা আসবেন কখন এদিক? ওই দিক আসবেন কখন? মানে কাজে বিরতি দিবেন না? দেরি আছে। আচ্ছা, করে আসেন, আসেন। ওইদিকে খাওয়া দাওয়ার আয়োজন, রান্না বান্নার আয়োজন চলে, দেখি কি অবস্থা। এই জায়গা দিয়ে হাঁটাচলা করতে গেলে খুব সতর্ক থাকতে হচ্ছে, নিচের দিকে তাকিয়ে হাঁটতে হচ্ছে, চারপাশে নজর রাখতে হচ্ছে, কারণ বিষধর সাপ থাকতে পারে। ওদিকে আমাদের সঙ্গীরা বেলায়েত সর্দার সহ সবাই রান্নাবান্নার আয়োজন করছেন। এটা নাকি অত্যাচার ভাই। আমি বললাম যে আমি তাবুর ভেতরটা কেমন আছে একটু পরিদর্শন করি, তা আমার করতে দিল না। পরিদর্শন বুঝছেন, গিয়ে ওইখানে আস্তে করে গাটা ঠেকায় দিয়া। এগুলো শুকনো পাওয়া গেছে লাকড়ি? হ্যাঁ, এগুলো তাবুর এই যে আন্দোলন করতাম যুদ্ধ চলতেছে ভাই না, এইখানে আগুন জ্বললে কিরকম জ্বলে দেখলাম তো আমরা সেদিন। না ভুট্টার ইয়েটি এখন শুকাই পারিনি। মুন্সি, তুমি মেলা কাজ করলা দেখলাম, লাকড়ি টাকড়ি নিয়ে আসলা। পানি না আসা পর্যন্ত ভাত না তা আমি খারাপ ছিলাম কোনোদিন? না, তুমি ভালো হইছো, এই যে ভাগনা আসার পরে ভালো হইছো। ও, এখানে আমার নাস্তার ব্যবস্থা হচ্ছে। না আরে আমরা এটা খোলা দিয়ে ভালো হতো, ধুমে একবার এদিকে। না না, ধোঁয়া থাকুক, ওটা খুলে দিলে চুলা জ্বলবে না। ওই যে চোখ লাল কিসে চুলোরও বিষে আজকে চুলা জ্বালানোই অনেক কঠিন কাজ হয়ে যাচ্ছে, সব কিছু ভেজা। চরসারেপুরের এমন একটি জায়গায় আমরা রয়েছি যেখান থেকে হুট করে কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেক লম্বা সময়ের ব্যাপার, লম্বা পথের ব্যাপার এবং কাদামাখা পথেরও ব্যাপার, এবং এত পথ পেরিয়ে এই মুহূর্তে জ্বালানি নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব নয়। আনতে পারলেও অনেক দেরি হয়ে যাবে, তাই এখানকার যা কিছু আছে সেটি দিয়েই চেষ্টা চলছে। বেলাত ভাই আস্তে আস্তে বয়স হচ্ছে, কাজ কাম ভুলে যাচ্ছে। না, মিলাতে পারতেছে না, জঙ্গলে ঘুরে গেলে যাও আর কি। জঙ্গলের সাথে মিলে না, জঙ্গলের তো ভেজা গাছ জলে। তাই হ্যাঁ, গরান গাছের ভিতরে তো জ্বালানি তেল আছে নাকি ভাই? কেওয়া গাছ কড়কড় করে চলে, আর ওই যে পানি আসে। তবে পানি সব দেখে শুনে খরচ করেন, মাথায় করে আনতে হচ্ছে। পানি আনা হচ্ছে প্রায় 1 কিলোমিটার দূর থেকে, আরেকটি বাউর বাড়ি থেকে। আজকে রান্নাবান্না তো অবশ্যই বেলায়েত ভাই করবেন, তবে কাজল ভাই আজকে ধরা খেয়েছেন। এরকম রাস্তাতে কি করবো আমি? তাহলে কি ভাই, চায়ের উপরে নিষেধাজ্ঞা যাবে? এই কে আমার কে ভাই? আমার কে ভাই? বলছে সে তো নিষেধাজ্ঞার লাইনের লোক। ঘন্টার নিষেধ না না, এটা তো শুধু একটা বিশেষ ক্ষেত্রে নিষেধাজ্ঞা হওয়ার কথা। এই যে আবার বিশেষ ক্ষেত্রে 10টায় কিন্তু উঠে গেছিল ওইটা। আজকে 10টায় উঠে গেছে এরকম রাস্তা পরে আমি কাজ করবো না নিজে। তাই না? বেলাত ভাই ভালো করে রাস্তা লাগছে, সুন্দর কোনো মানুষ তো গৃহস্থ হইতে পারবে না। আমরা গৃহস্থ হই না, যারা গৃহস্থ আছে তারা করে খাক। রান্নাবান্না করা খুব কঠিন কোনো কাজ নয় এমনিতেই, সব কিছু ঠিক থাকলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে করে ফেলা যায়। কিন্তু আজকে যে বিষয়টি হয়েছে সেটি একেবারেই অন্যরকম। বৃষ্টির পরে এই বাউর বাড়িটিতে এসেছি, এই বাউর ঘরটি কিন্তু ভাঙা ছিল, তারা কোনো রকমে নতুন করে তৈরি করেছেন, এবং একই সঙ্গে তারা খেতে ভুট্টা তোলার কাজও করছেন। তো এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা সব কিছু ভেজা পাচ্ছি, মানে ভুট্টার যেই উচ্ছিষ্টগুলো
কাঠ বাঁশ যা কিছু আছে সব কিছুই ভেজা, যে কারণে চুলা জ্বালানো ভীষণ কঠিন হয়ে পড়ছে। এদিকে সকালের নাস্তার সময় হয়েছে। আমাদের যে কৃষক ভাইরা, এই বাউর ঘরের কৃষক ভাইরা, তারা কাজে বিরতি দিয়ে এসছেন, তারা সকালের নাস্তা করবেন এখন। সকালের নাস্তা বলতে পান্তা ভাত, কাঁচামরিচ এবং পেঁয়াজ, আর কিছু নেই। আপাতত পেট ঠেকা দেওয়ার মতো করে খান আপনারা। দূর থেকে দেখি মাঠের ভেতরের যে কাদামাখা পথ, সেটি দিয়ে হাঁটছেন একজন মানুষ, মাথায় একটি বস্তার মতো। বস্তা বলতে সেটি আসলে খাবারের বাক্সগুলোকে বেঁধে রাখা একটি বস্তা, যেটি মাথায় নিয়ে তিনি যাচ্ছেন সম্ভবত সামনে কোনো ফসলের ক্ষেতে, যেখানে কৃষকরা কাজ করছেন, ভুট্টা তুলছেন। তো আমরা তার পিছু পিছু হাঁটলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই খেয়ে হারিয়ে ফেললাম তাকে। পরে না পেরে পাশে যে চেনা জায়গাটি ছিল, সেই যে হিজলতলা, সেই দিকে হাঁটা দিলাম। যখন রান্না হয় তখন জলাভূমি, প্লাবনভূমি অঞ্চলে হিজল গাছ খুবই উপযুক্ত একটি গাছ, এবং এদিকটাতে যে হিজল গাছ আছে এটি আমার জানা ছিল না। গেল সফরে সেটি বুঝতে পেরেছিলাম বা জেনেছিলাম আমরা। এবং এই চর নয়, শুধু আশেপাশের চরের বিভিন্ন জায়গায় যেখানে বছরে অর্ধেক সময় বা কয়েক মাস পানি জমে থাকে, এরকম জায়গায় কিংবা জলার ধারে সুন্দর করে শক্তপোক্তভাবে হিজল গাছগুলো দাঁড়িয়ে থাকে। এই গাছগুলো কিন্তু মানুষের বন্ধু, প্রকৃতির বন্ধু। কিন্তু চরাঞ্চলে বা বিস্তীর্ণ অঞ্চলে যে জায়গাগুলোতে মানুষের বসবাস, বিচ্ছিন্নতার সঙ্গে সেই অঞ্চলে জ্বালানি হিসেবে এই হিজলের গাছ কেটে ফেলার চল রয়েছে, যেটি বন্ধ করা খুব জরুরি। যাই হোক, আমরা সেই হিজল গাছতলায় কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফেরত যাব। হ্যাঁ, খাবারের ব্যাগ। গেল দিন এখানে যারা কাজ করছিলেন, তারা কাজ করতে করতে অনেক দূর চলে যাচ্ছেন। এখন এই আবহাওয়ার মধ্যে আর সেদিকটায় গেলাম না। দূর থেকে কুশল বিনিময় করে তাদের বিদায় দিলাম। এই যে দেখো, হিজল গাছের বাসা করছে, আবার করতেছে নতুন করে। বিচ্ছিন্ন, দুর্গম এবং দূরের চরগুলোর প্রাণ বৈচিত্র্য কি ঠিকঠাক আছে? চরগুলোতে যখন ঘুরে বেড়াই তখন প্রচুর পাখি দেখি, নানা জাতের দেশি পাখি দেখি, আবার কখনো কখনো দেখি পাখি শিকার হচ্ছে। একটা গোলমেলে অবস্থা। আসলে এখনও মনে হয় এই চরের বা দুর্গম অঞ্চলের মানুষেরা সেভাবে প্রাণ বৈচিত্র্য নিয়ে সচেতন নয়। তীব্র অত্যাচার চলে প্রকৃতির উপরে, তারপরেও প্রকৃতি বারবারই ঘুরে ফিরে দাঁড়ানোর চেষ্টা করে। এখানে যে ভুট্টা রাখবে, ভুট্টার খোলা তৈরি হচ্ছে। চলে আসছি। এনায়েত মুন্সি আর আমি দুজন মিলে চরে একটা লম্বা হাঁটা দিয়ে আসলাম। এখানে হাঁটাচলা করা, বারবারই বলছি, বেশ ঝুঁকির, মূলত বিষধর সাপের জন্য। আমরা দেখে শুনে পথ চলছি। এনায়েত এবং আমাদের কাজল ভাই, তারা দুজনেই এই অঞ্চলে চলাফেরা করে অভ্যস্ত, তাদের অভিজ্ঞতা রয়েছে। কাজে তাদের সঙ্গে তাল মিলিয়ে আমরা হাঁটছি, চলছি চরগুলোতে। এই চরের জীবন আমি উপভোগ করি, কিন্তু এখানকার মানুষের যে বৈরী জীবন, সেটি আমাকে কষ্ট দেয়। তারপরও বলি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা, বেঁচে থাকার চেষ্টা, প্রকৃতি এবং মানুষের যত রকমের বৈরিতা রয়েছে, সেই বৈরিতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেঁচে থাকা, টিকে থাকার প্রমাণ যদি দেখতে চান, তাহলে চরাঞ্চলগুলোতে যেতে পারেন। এখানকার মানুষেরা যেন কোনো কিছুকেই পরোয়া করেন না, শত বৈরিতাকে পেরিয়ে বেঁচে থাকেন, টিকে থাকেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। যাই হোক, আমরা আরও কয়েকদিন রয়েছে এই অঞ্চলে। আপাতত বিদায় নিচ্ছি। আমরা সামনের পর্বে বেলায়েত সর্দারের রান্নাবান্না দেখাবো।
ভালো থাকবেন সবাই। কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। কাজল ভাই